দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশিষ্ট বক্তাবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, দায়িত্বশীল সাংবাদিকবৃন্দ এবং এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা, আয়োজক আবার সম্মিলিত নারী প্রয়াস। বিষয়টি একটু বেশি নারী কেন্দ্রিক মনে হচ্ছে। বাস্তবিক পক্ষে সম্মিলিত নারী প্রয়াস শুধুমাত্র নারী ভিত্তিক ইস্যু নয়, সমাজ ও রাষ্ট্রের যে কোনো কল্যাণ ইস্যু নিয়েই আলোচনা করে থাকে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে নারী নির্যাতন দিবস পালন করা হচ্ছে। এমনকি সিডো কনভেনশনে বাংলাদেশ সাইন করেছে 40 বছর প্রায় হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাস্তবে কতটুকু পরিবর্তন আমাদের হলো। দেখেন, সেই আয়ামী জাহিলিয়াতের সময় কি করা হতো, যে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, তাই তো? পরবর্তীতে আমরা সতীদাহ প্রথাতে কি দেখলাম, শরৎচন্দ্র বর্ণনাটা এমন ছিল যে মৃত স্বামীর সাথে সে জীবিত স্ত্রীকে চিতায় তুলে দেওয়া হতো। সময়ের পরিক্রমায় এখন এমন হয়েছে, এখন স্বামী ব্যক্তিটি নিজেই তার স্ত্রীর গায়ে আগুন দিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয়। তার মানে খুব কিন্তু পরিস্থিতিটা পাল্টে যায়নি। আমি যদি বলি আন্তর্জাতিকভাবে একটি ঘটনা আপনাদেরকে বলছি, খুব বেশি দিন আগে না, সেটি হচ্ছে জাম্বিয়া যে দেশটি, সে ভাইস প্রেসিডেন্ট মহিলা। আমি যেটি বলতে চাই যে উনি ভাইস প্রেসিডেন্ট পার্লামেন্টে যাবেন সকালবেলা, তো তার হাজব্যান্ড তার ওয়ালেটটি খুঁজে পাচ্ছেন না, মানে মানি ব্যাগ খুঁজে পাচ্ছেন না। স্বভাবতই তার সেই স্বামী এবং কর্মসংস্থানের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নারীর স্বাস্থ্য উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যার ফলাফল নেই বা বিনিময়ের মূল্য নেই। কাজ ছোট হোক বা বড় হোক, তার প্রভাব পড়বে। কিন্তু এমন অনেক কাজ আছে যে কাজের ফলাফল ছাড়া দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে। মানুষের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক জীবন বিকশিত হওয়া তো দূরের কথা, টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। কিন্তু সে কাজের কোনো স্বীকৃতি ও মর্যাদা নেই। এমনকি অনেক সময় সে কাজকে তাচ্ছিল্য করা হয়। নেই কোনো পারিশ্রমিক। এই স্বীকৃতিবিহীন, মর্যাদাবিহীন, মজুরিবিহীন কাজের নাম হলো গৃহস্থালী কাজ। আর এই কাজের 80% বেশি করেন নারীরা। উদয়ান্ত ক্রান্তিকর এই গৃহস্থালী কাজ ছাড়া সমাজ এবং পরিবার টিকে থাকা অসম্ভব। যে কোনো সুস্থ এবং বিকাশশীল সমাজ তৈরির প্রাথমিক কারিগর সেই সমাজের নারীরা। তাই নারীদের বা মেয়েদের সুস্থ থাকা এবং সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আগামী ভবিষ্যতের জন্য। একটি মেয়ের জন্মের শুরু থেকেই তার ভিতরে তার ভবিষ্যৎ মাতৃসত্তা নিয়ে থাকে। প্রতিদিনের বেড়ে ওঠার মাঝে সে মাতৃসত্তা ধীরে ধীরে পুষ্ট হতে থাকে। যে শরীরে প্রাণের সৃষ্টি হয়, সে শরীরের আন্তঃকর্ম পদ্ধতি যে খুবই বিশেষ এবং বাকিদের থেকে আলাদা, সে বিষয়ে আমাদের কারোরই সন্দেহ থাকা উচিত নয়। মহিলা স্বাস্থ্য বিষয়ে প্রসঙ্গ উঠলে সাধারণত কেবল প্রজনন সম্পর্কিত স্বাস্থ্যের কথা ধারণা করা হয়, যা নিয়ে যথেষ্ট বিবাদ বিদ্যমান এই সমাজে। এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী স্বাস্থ্য বলতে এমন একটি বিষয় বোঝায় যাতে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভালো থাকা যায়। নারীর স্বাস্থ্য যে শুধুমাত্র শরীর বৃত্তীয় পদ্ধতির উপর নির্ভরশীল তা কিন্তু নয়। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে দারিদ্র্যাবস্থা, দৈনন্দিন কর্মসূচি ও পারিবারিক দায় দায়িত্ব, পারিপার্শ্বিক বিভিন্ন অসুবিধা। যৌতুক প্রথা একেবারেই নেই। এটা আমরা যে সমাজে বেড়ে উঠেছি বা সেটা যে একটা সমাজ, সামাজিক যে কালচার, হ্যাঁ, সেখানে এটা একটা বিকৃতভাবে উপস্থাপিত হচ্ছে। এবং এই যৌতুক প্রথার কারণে
সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ নারীরাই ভিকটিম হচ্ছে তা কিন্তু না, শিক্ষিত শ্রেণীর মধ্যেও দেখা যাচ্ছে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আমার আপা একটু আগে সেটা বলে গেলেন। বরঞ্চ ইসলাম কিন্তু নারীদের অধিকারের ক্ষেত্রে এই মোহরানাটা তার জন্য স্বামীর জন্য আদায় করা ফরজ করে দিয়েছে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা কি দেখতে, আমাদের দেশের বাস্তবতা আমরা কি দেখতে পাই, মোহরানাটা যেন শুধুমাত্র কাগজে কলমেই থাকছে, পরবর্তীতে সেটা আর কিন্তু আদায় হচ্ছে না। আর মোহরানাটা যদি আদায় হয় তাহলে সেটা সুফলটা কোথায়? কারণ সকল নারী যে চাকরি করবেন বা চাকরির ক্ষেত্রে আসতে পারবেন এটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। পরবর্তীতে এই সম্পত্তির অধিকার নিয়ে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। সেই কোর্টের দ্বারস্থ হতে হলে আপনার পরিবারের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সম্পর্কের অবনতি হচ্ছে। সবশেষে যেটা বলবো, আমাদের তাকওয়াটা ভীষণভাবে অর্জন করতে হবে, সবসময় আল্লাহ ভীতি রাখতে হবে। কারণ ইসলাম কিন্তু আমাদের এই উপরের জীবনের উপরে আমাদের পরকালের জীবনটা, অনন্ত জীবনটা নির্ভর করছে। মানে এই জীবনটাই আসলে আমাদের পুলসিরাত বলি, পুলসিরাত এই জীবনটা। এই জীবনে আমি যদি ইসলামী অনুশাসন অনুযায়ী প্রত্যেকটা বিধান মেনে চলি তাহলে কিন্তু আমার ওই জীবনটা সহজ হবে। তো এই তাকওয়াটা যদি আমরা অন্তরে ধারণ করে আমরা আমাদের জীবনটা যাপন করতে পারি, অর্থাৎ নারী পুরুষ সবাই যদি সবার প্রদেশে থাকে, একটা কথা বলতে ভুলে গেছে, মানে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এটা, এই অধিকারগুলো সম্পর্কে নারীকে পরিপূর্ণভাবে জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণের অধিকারও রয়েছে একজন স্ত্রীর সবচেয়ে বেশি। কেননা আমরা জানি পরিবারের স্বামী এবং সন্তান এবং সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। তাকে এই জবাবদিহির জন্যই পরিবারের প্রত্যেকটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, তা বাস্তবায়ন এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়েই প্রত্যেকটি কাজকে তারা সম্পূর্ণ করে। সম্মানিত সুধীজন, তাই একজন নারীর অধিকার রয়েছে তার নিজস্ব ব্যক্তি জীবনে উপার্জন করার সিদ্ধান্ত নেওয়ার। একজন নারীর এই অধিকার রয়েছে সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিগত সন্তান জানে পরিবারের প্রত্যেকটি মানে সদস্য ইচ্ছা অনিচ্ছাকে সে বুঝে থাকে। আর তাই তিনি একজন নারী পরিবারের প্রকাশ্যে বা অগোচরে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার সে অধিকার রয়েছে এবং আমি মনে করি প্রত্যেকটি পরিবারে সে অধিকার তার থাকা উচিত। সম্মানিত সুধীজন, কিন্তু সমাজ এবং সংসারে আমরা এর ব্যতিক্রমও দেখে থাকি। অনেক সময় এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারের ক্ষেত্রে সুলিখিত যে কারণগুলোকে চিহ্নিত করেছি সেগুলোকে আসলে একেবারেই এভাবে সরলভাবে ক্লাসিফাই করা যায় না। অনেক সময় অনেক ধরনের সমস্যা আমরা দেখি যার কোনো কারণই নেই, বা যে কারণগুলোকে আমরা এভাবে ডিফাইন করতে পারবো না। আর যে প্রতিরোধের কথাগুলো বলেছি খুব সরল ভাষায়, কিন্তু সেই প্রতিরোধগুলো আমরা অর্জন করবো কীভাবে, সেটাই হচ্ছে আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। তো আমরা মনে করি, আমি মনে করি এবং আমার মনে এটাই সত্যি যে আসলে এই যে নারীর প্রতি সহিংসতা একটা শুরু হয় আসলে একেবারে পরিবার থেকে। একটা পরিবারে একটা শিশু যখন জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে, সে তার পারিপার্শ্বিকতা দেখে কিন্তু শেখে। সেখানে তার মায়ের প্রতি বা তাদের পরিবারের মহিলাদের প্রতি তার পরবর্তী অ্যাটিটিউড টুয়ার্ডস ওমেন কেমন হবে। সুতরাং সেখানে কিন্তু আমাদের ভূমিকা, আমরা যদি বলি যে আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে এখন থেকে আমাদের এই সমস্ত জায়গাগুলোকে দৃষ্টি দিতে হবে এবং আমাদের নারিশ করতে হবে যে আমার বাসায় যে পুরুষ সন্তানটি আছে তাকে আমরা কিভাবে বড় করছি, তার আপব্রিঙ্গিংয়ে মেয়েদের ভূমিকাটা আমরা কোথায় রেখেছি, মেয়েদের সম্মানটাকে তাকে আমরা কিভাবে চিনিয়ে দিচ্ছি। সুতরাং এটা কিন্তু একেবারে পরিবার থেকে শুরু হতে পারে। সেটা মা যেমন করতে পারেন, বাবা সবচেয়ে বেশি করতে পারেন, কারণ বাবার যে আচরণ তার মায়ের প্রতি সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি। হয়তো অনেক ক্ষেত্রে বাবার কাছে তার কন্যা রাজকন্যা থাকে, তার কন্যা সন্তান, কিন্তু স্ত্রীকে তারা মনে করে যে একেবারে কেনা একজন বিপদাসী। এমনটা কিন্তু খুব অস্বাভাবিক না, খুব রেয়ার না আমার কথা, আমি যেটা বলতে চাচ্ছি। সুতরাং এই যে পুরুষের যে আচরণ কন্যা মানে নারীর প্রতি, সেটা কিন্তু আরো একটা ব্যাপকতা লাভ করে কখনো কখনো কিছু পরিবারে, যখন একটি নারী একটা কন্যা সন্তানের জন্ম দেয়। আমরা যখন বাইরে থেকে একজন ফিজিওলজিক্যালি আমরা একজন পুরুষ এবং নারীকে একটু ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু আমি যেহেতু জীববিজ্ঞানের গবেষক, সেখান থেকে আমি আপনাদের একটু বলে দিই যে আসলে একজন পুরুষ একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সেটা কিন্তু আসলে বাবা মা দুজনেই অংশগ্রহণের একটি ফলাফল।
এবং সৃষ্টির রহস্য এমন যে সেখানে পৃথকভাবে নারী পুরুষের গঠন আমরা আলাদা করা আছে। যদিও আমরা বাহ্যিকভাবে অনেকটাই দেখতে পাই, কিন্তু আসলে আমাদের শারীরিক যাবতীয় কার্যক্রমের জন্য যে আমাদের জৈবিক গঠন, সেখানে যে ক্রোমোসোমের ব্যাপারটা আছে সেটা একটু বলি। যে আমাদের যে 23 জোড়া ক্রোমোসোম আছে, তার 22 জোড়া কিন্তু একজন পুরুষের এবং একজন নারীর একেবারেই এক। শুধুমাত্র একটি জোড়া, যেটা 23তম জোড়া, সেখানে গিয়ে নারী এবং পুরুষের আলাদা। কিভাবে আলাদা? নারীর জন্য সেটা দুটোই এক, পুরুষের জন্য একটা পুরুষের সংক্রান্ত, একটা নারী সংক্রান্ত। সুতরাং সন্তানটি কি কন্যা সন্তান হবে নাকি পুরুষ সন্তান হবে, সেই কন্ট্রিবিউশন কিন্তু পুরোটাই বাবার, পুরুষের। সেখানে মায়ের কন্ট্রিবিউশনের কোনো অপশন নাই। মায়ের যেহেতু দুটোই এক, যেটাই আসুক না কেন, বাবার কাছ থেকে যেটা আসবে সেটাই নির্ধারণ করবে বাচ্চাটা কি কন্যা সন্তান হবে নাকি পুরুষ সন্তান হবে। কিন্তু এখানে কিন্তু পুরুষেরও কোনো হাত নেই। কিন্তু আমরা তারপরে দেখি যে কারো কোনো হাত নেই যে বিষয়টাতে, সেই বিষয়টা নিয়েই আসলে শুরু হয় অনেক সহিংসতার সূত্রপাত, তাই না? এবং সেখানে যখন কন্যা সন্তানটি জন্মগ্রহণ করলো, সেখানে কিন্তু দুজন একই সঙ্গে নিগ্রহের শিকার হয়। এক হচ্ছে সন্তানটি, এক হচ্ছে সেই সন্তানকে জন্ম দেওয়া মাকে, তাই তো? আমাদের এখানে বলছে যে এই জিনিসটা যদি আমরা জানি, যারা জানে না, এমন নয় যে অনেকেই জানে না, অনেকেই কিন্তু জানে। এখন যেভাবে আমাদের পাঠ্যপুস্তকে যেভাবে বিস্তৃত করা হয়েছে, কিন্তু তারপরে আমরা স্বীকার করতে নারাজ। এবং আমরা এটাও দেখি কখনো কখনো কি কোনো পরিবারে যদি সন্তান জন্মগ্রহণে অক্ষম হয়, সে কারণটিও চাপা থাকে, সেটা প্রকাশ করা হয় না তখনই যখন তার দায়িত্বটা আসলে প্রকাশ হয়ে পড়বে যে দায়িত্বটি আসলে পুরুষ সদস্যটির। এবং সেখানে কিন্তু এটাকে নিয়ে অনেক নিগ্রহ, শারীরিক আচরণ। আর কন্যা সন্তানটির কি অবস্থা? কন্যা সন্তানটি যখন দেখতে থাকে যে তার মা এবং তার পারিপার্শ্বিক সব মহিলারা এরকম নিগ্রহের শিকার, সে কিন্তু বুঝেই উঠতে পারে না যে তার অধিকারটা আসলে কোথায়, বা তার কোথায় ভয়েস রেজ করতে হবে। সুতরাং আমরা যদি এভাবে তাদের জানিয়ে দিতে পারি যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, তোমাকে কোথায় কথা বলতে হবে, সেই জিনিসটাও কিন্তু আমি মনে করি যে সহিংসতাকে অনেকটা দূরীভূত হবে। এবং এখানেই আসলে সেই ঐক্যবদ্ধতার প্রশ্নটি আসবে। হ্যাঁ, পরিবার থেকে সন্তানকে, পুরুষ সন্তানকে, ছেলে সন্তানকে যেমন, মেয়ে সন্তানকেও আমরা একই রকম ভাবে সচেতন করে তুলতে পারি। আরেকটি ভূমিকা আছে আমার সমাজে আমরা দেখি যে এককভাবে কোনো নারী যদি এগিয়ে যান, এটা সমাজের মানে কর্মক্ষেত্রেও কিন্তু তাই। আপনারা একটু যদি চিন্তা করেন যে হ্যাঁ, এরকম অভিজ্ঞতা তো আমরা দেখেছি। আসলে আমরা দেখি যে যখন কোনো নারী এককভাবে একটু এগিয়ে যায় তার অগ্রযাত্রা, সেটা কিন্তু তার পাশের লোক কিছুতেই মেনে নিতে পারে না। একটু আগে যে আমরা দেখলাম যে আর কি সহিংস নাকি অহিংস, আমি একটুখানি হিংসা করেছি, এর মধ্যে আমার সহিংসতার কিছু ছিল না। কিন্তু না, ওটাই হচ্ছে একটা অনেক বড় সহিংসতাকে অ্যাকোমোডেট করার জন্য যথেষ্ট। হ্যাঁ, তো আমরা দেখি যে কোনো একটা সোসাইটিতে হয়তো একটি মেয়ে এককভাবে একটু এগিয়ে গেল, বা কোনো একটা অফিসে কোনো একজন নারী সহকর্মী খুব ভালো কাজ করছেন, সেখানে কিন্তু আমরা তার সাথে যখন আর কোনো কিছুতে পেরে উঠবো না, যুক্তি বা প্রমাণ নিয়ে যখন তাকে খাটো করা যায় না, তখন আমরা একটা কি করি, অপবাদের অবতারণা করি। আর চরিত্রের দিকে আমরা আঙুল করি, যেটা আসলে কোনো ভিত্তি নেই। এখন আমাদের দেশে আমরা এত বেশি এগুলোকে পছন্দ করি, গসিপ নিয়ে সেটাকে ছোট একটা বিন্দু থেকে যখন মহাসাগর হয়ে যায়, তার মধ্যে সেই নির্যাতিত মানুষটি তখন কিন্তু সে নিতে পারে, এবং এটা অনেক সময় কিন্তু আত্মহত্যার দিকেও প্ররোচিত হয়। তাহলে এই যে সহিংসতা, এই সহিংসতার জন্য দায়ী কে? নিশ্চয়ই আমার সমাজ। তো আমার সমাজকে আসলে তখন বুঝতে হবে যে কোনো মানুষের টলারেন্সটা কোথায় থাকবে, তার টলারেন্সের বাইরে যেন আমরা না চলে যাই। সুতরাং কর্মক্ষেত্রে, সমাজে নারীর অধিকার নিশ্চিত করা এবং তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। আমরা যদি বলি আমরা এই সহিংসতাকে প্রতিরোধ করতে চাই, তাহলে আমরা বলবো সেইখানে এই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা আমরা যদি বসে থাকি, কেউ একজন এসে করে দিয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না, সেটা কখনোই অর্জন করা সম্ভব না। যদি কিনা আমি নিজে এটা শুরু করি, এবং আমার পাশের জন যখন তার কোনো এইভাবে আঙুল তুলবে কারোর দিকে, তাকে বুঝিয়ে দেয়া যে এটা তার যোগ্যতার একটা প্রমাণ। যার যোগ্যতা সে কমপ্লিট করে যাচ্ছে, যে যোগ্য নয় সে পাচ্ছে না, কিন্তু যে যোগ্য তাকে আমরা খাটো করতে পারি না, তার যোগ্যতাকে আমাদের সম্মান করা উচিত। সুতরাং এ ধরনের বক্তব্যকে আলোচনায় এনে সমাজে একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটা তো গেলে সামাজিক সাংস্কৃতিক, যখন আমাদের ঘটনাগুলো ঘটে যায়, তখন আমরা ঠিক কিভাবে তাদেরকে দেখি। আমরা যদি মিডিয়ার কথা বলি, মিডিয়া আমাদের কিভাবে পোর্ট্রেট করে, আপনার যত যোগ্যতায় থাকুক না কেন, ফেয়ার অ্যান্ড লাভলি আপনার সকল যোগ্যতাকে ছাপিয়ে দেবে, তাই তো? আমাদের মিডিয়া কিন্তু এইভাবে আমাদেরকে পোর্ট্রেট, যেখানে বলছি যে, এবং সকল বিজ্ঞাপনে একটা মেয়ের উপস্থিতি অবশ্যই করে ফেলে। সুতরাং মেয়ে আপনার মনোরঞ্জনের বস্তুতেই সীমাবদ্ধ।
তাই না? আপনাকে আকৃষ্ট করার জন্য এই পণ্য আপনাকে আকৃষ্ট করছে, পণ্য দিয়ে নয় বরং একটি মেয়ের উপস্থিতি আপনাকে আকৃষ্ট করবে। সুতরাং এখানে আমার মনে হয় যে নারীর যে ইয়ে হওয়ার ব্যাপারে নারী যে আমি যদি মনে করি যে আমার কোয়ালিটির স্ট্যান্ডার্ডটা কোথায়, যারা ছোট ছোট কিশোরী তারা কিন্তু বিভ্রান্ত হয়, তারা বিভ্রান্ত হয়, এবং শুধু তারাই বিভ্রান্ত হয় না, আমাদের পুরুষরাও বিভ্রান্ত হয় এবং আমাদের কিছু কিছু অভিভাবক বিভ্রান্ত হন সমানভাবে। সুতরাং যা নারী নির্যাতনের একটা অন্যতম অনুঘটক হিসেবে পরবর্তীতে কাজ হবে, ঠিক তো? আমার মনে হয় যে এখানে কিন্তু আমাদের অনেক কিছু বলার আছে যে আমরা কেন নারীকে এভাবে পণ্য করে তুলব। সুতরাং সেখানে এটাও কিন্তু আমি বললাম যে যখন আমি বুঝতে পারি না যে আমার পরিপূর্ণতাটা আসলে কোন লেভেলে হওয়া উচিত, কোনটা দিয়ে আমি পরিপূর্ণ, আমি মিসগাইডেড যদি হই, আমি যদি বিভ্রান্ত হই এবং আমার সমাজও যদি সেই বিভ্রান্তির পথে থাকে, কিন্তু আমার নো যে সে কতটুকু ইনফ্লুয়েন্স হবে, কে কতটুকু ইনফ্লুয়েন্স হবে সেই বিজ্ঞাপনে দিয়ে আমরা তো জানি না, আমাদের কোনো মাপকাঠি নাই যেটাতে আমি নিয়ন্ত্রণ করবো আপনি এর বেশি বিশ্বাস করবেন না, সেটা হতে পারে না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা আরেকটা মেয়ের মধ্যে সেই সমস্ত গুণাবলী সেইগুলো দেখতে চাই, এবং আমাদের এখন লাইফ এত বেশি ল্যাভিশ হয়ে গেছে যে আমরা আমাদের মেয়েদেরকেও সেইভাবে আসলে বোঝাতে সক্ষম হচ্ছি না যে জীবনের প্রয়োজন কোথায় গিয়ে থামতে হবে। সো আরেকটা জিনিস হচ্ছে ধর্মকে ব্যবহার করা, তাই না? ধর্মকে ব্যবহার করা আমরা দেখি যে আমার একজন আপা বলে গেছেন আসলে দেনমোহর এবং মোহরানার কথাটা, যেখানে মোহরানা দেওয়ার কথা ছিল সেখানে আমরা যৌতুককে অনেক বেশি শক্তিশালী করেছি, এবং যৌতুক মনে হয় এ পর্যন্ত যত সহিংসতা ঘটেছে সমস্ত সহিংসতাকে ছাপিয়ে গেছে যৌতুকের কারণে, যেটা তাই না? এবং আমরা দেখি যে সহিংসতাটা বললাম যে আসলে ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, সেক্সুয়াল হতে পারে, এটা বিবাহিত জীবনে হতে পারে, অবিবাহিত জীবনে হতে পারে। আপনি পথে ঘাটে চলছেন, আমাদের বাসের মধ্যে কয়েকটা জায়গা নির্দিষ্ট করা আছে মহিলাদের জন্য, আপনি যদি তার বাইরে কোনো সিটে বসেন আপনাকে কিন্তু খুব ধমকে সুরে বলা হয় আপনি ওই সিটে বসেন না, এখানে আপনি এখানে বসছেন কেন, অ্যাজ ইফ আপনার যতজনই হন না কেন ওই ইঞ্জিন, গরম ইঞ্জিনের উপর আপনাকে ওখানে ঠাস করে সবাইকে বসতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এটা কি কাউকে শিখিয়ে দেওয়ার বিষয়? এটা হচ্ছে যে আমি মানুষের প্রতি কতটা হিউম্যানিটি মানে দেখাবো, অসদাচরণের বাইরে গিয়ে আমি কতটা সদাচরণ দেখাবো, সেই প্র্যাকটিস আমাকে আমার সমাজ থেকে শিখতে হবে। এবং আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের সেখানে কিছুটা ভূমিকা রাখতে পারে। আমরা যেমন কোনো কোনো ঘটনা যখন ঘটে যায়, আমরা কলকাতার একটা ঘটনাকে দেখেছি, তাই না? কত উচ্চ বাচ্চা পড়লো, কিন্তু আসলে বিচারে কিছু দেখিনি কিন্তু আমরা। আবার এমন হতে পারে আমাদের দেশে যেটা হয় যে অর্থনৈতিকভাবে যে খুব বলিষ্ঠ, আমরা আনভিরের কথা কি ভুলে গেছি যে আনভির এইরকম একটা লাইফ যে লিড করে, সুতরাং সে তার ঘরের নারীর সাথে কেমন আচরণ করে সহজেই বোঝা। সুতরাং অর্থনীতি যে আমরা যে কারণগুলো বলেছি যে নারীর সাথে শিক্ষা, তারপরে হচ্ছে অর্থনৈতিক, এগুলো আসলে কোনো ব্যাপার না, প্রত্যেকটা কেস আসলে ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা তো আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, রুমানা, যে তার হাজবেন্ড আসলে তার তুলনায় অতটা মানে ইয়ে ছিল না, আপ টু দ্য লেভেল ছিল না, সে কারণে তার মধ্যে একটা ইনফিনিটি কমপ্লেক্স ছিল, সেই ইনফিনিটি কমপ্লেক্সের তুলনায় সে তার 2 চোখ তুলে ফেললো, তাই না? সুতরাং শিক্ষিত বা অর্থনৈতিক অবস্থা কোনোটাই না। এবং এখন যেটা হচ্ছে মেয়েরা কিন্তু সমভাবে এগিয়ে যাচ্ছে পুরুষের থেকে কর্মক্ষেত্রে, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, কখনো কখনো মেয়েরা অনেস্টও বেশি এবং তাদের সাকসেসও এইটুকু ভালো। তো সেই ক্ষেত্রে হয় কি, তার কর্মক্ষেত্রটা সে একটা সহিংসতার শিকার হয়, সে একটা ওই যে বললাম অপবাদের শিকার হয়, সবসময় তাকে খুব সাবধানের সাথে পথ চলতে হয়, যে একটুখানি যদি ভুল হয় তাহলে দেখা যাবে সেটাই তাকে অনেক বড় মূল্য দিতে হবে। শুধু সেখানেই না, তার পরিবারের কিন্তু তার অনেক মূল্য দিতে হয়। একজন পুরুষ এবং একজন মহিলা যদি একই সক্ষমতার সমান অধিকার, সমান সক্ষমতার হয়, তাহলে তারা যদি কর্মক্ষেত্রে যদি মহিলাটি এগিয়ে যায়, আপনাদের কি মনে হয় তারা খুব সুখে সংসার করে? ইনফিনিটি কমপ্লেক্স খুব মারাত্মক কিন্তু, এবং সেই ক্ষেত্রে যে মেয়েটি ওই কমপ্লেক্স এবং ওই নির্যাতন সহ্য করে থাকে সে সংসার করে, এবং যে করে না তার বিচ্ছেদ হয়ে যায়, এবং বিচ্ছেদের পরিমাণটা আমরা এই কারণে কিন্তু বেশি দেখছি। কিন্তু যদিও আমাদের সমাজ আঙুল তোলে হচ্ছে যে মেয়েরা আজকাল বেশি বুঝে, বেশি চায়, বেশি চাহিদা, সুতরাং সেই কারণে তারা বিচ্ছেদের পথে হেঁটে যাচ্ছে। কিন্তু আসলে একটা পেইন, একটা যন্ত্রণা থাকার থেকে তো একা থাকাই ভালো, তাই না? যদি আমাদের ধর্মে যদিও বলেছে যে সবচাইতে খারাপ বৈধ কাজ হচ্ছে বিচ্ছেদ, তাই তো? এবং আমি বলি যে আমরা যখন দায়িত্বের কথা বলছি তখন আরেকটা দায়িত্ব চলে আসে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী। যখন কোথাও একটা ঘটনা ঘটে, সেই ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরাটা, আলামত যেগুলো সেগুলো রক্ষা করা কিন্তু একেবারে অবশ্যই কর্তব্য। আলামত যদি না থাকে আপনি কাউকে কিন্তু দোষী সাব্যস্ত করতে পারবেন না। ঘটনাটি ঘটেছে আপনি জানেন, কিন্তু আপনি প্রমাণ করতে পারছেন না। এখন যে ফরেনসিক
যে ফরেন্সিকের উপর ভিত্তি করে আমরা খুব সহজে একজন ভিকটিমকে রেপ কেস হলে অথবা প্যাটার্নিটি টেস্ট হলে আমরা কিন্তু বের করতে পারি। কিন্তু আমার আলামত প্যাটার্নিটি টেস্ট অবশ্য বাচ্চা থাকলে আমরা বের করতে পারবো, কিন্তু রেপ কেসের ক্ষেত্রে কিন্তু ভিকটিমের ওই যে স্যাম্পলগুলো এগুলো কিন্তু খুব সচেতনভাবেও নষ্ট করা হয়, সেরকম প্রমাণও আমরা দেখেছি। সুতরাং আমি যদি মনে করি যে সত্যি সত্যি আমি উচ্ছেদ করবো নারী প্রতি সহিংসতা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রতিটা ছোট ছোট পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে, তাই না? যে আসলে সত্যিকারের যে সেই সুরথার রিপোর্টটা করবে তার উপরে নির্ভর করে যে সত্যিকারের দোষী শাস্তি নিশ্চিত করা। সুতরাং প্রাথমিক আলামত রক্ষা করা একটা অন্যতম উপাদান বলে আমি মনে করি। এবং তারপরে যেটা হচ্ছে রাষ্ট্রীয়, তাই না? সবচেয়ে ধাপে ধাপে যদি আমি যাই তাহলে আমি বলবো যে রাষ্ট্রেরও ভূমিকা আছে। কি ভূমিকা আছে? আমরা কিন্তু এখন অ্যাসিড সন্ত্রাস একটু কমই দেখছি, তাই না? কারণ হচ্ছে কঠোর আইন প্রণয়ন এবং তার প্রয়োগ, যে একটা অদৃশ্য হাত কিভাবে জানি কাউকে কাউকে রক্ষা করে দেয়, কাউকে কাউকে রক্ষা করে। সুতরাং রাষ্ট্র যদি এক্ষেত্রে একেবারেই নিরপেক্ষ থাকে এবং সচেষ্ট থাকে যে প্রকৃত দোষী এবং সেই দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তাহলে কিন্তু এইরকম সহিংসতা করার সাহস কেউ পাবে না, তাই না? আমরা যেমন বলছি যে আরেকটা যে আমি উত্তরাধিকার সূত্রে মেয়েরাও কিন্তু কিছুটা পায়, এই জিনিসটা আমরা বলছি মেয়েরা পায়, মানে এটা আমাদের কাছে স্বতঃসিদ্ধ নয়। এবং যখনই কোনো বোন ক্লেম করে ভাইয়ের কাছে, তখন কিন্তু ভাই বোনের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এবং এই সমস্ত দ্বন্দ্ব খুব ছোটখাটো দ্বন্দ্ব নয়, এগুলো ছোটখাটো দ্বন্দ্ব নয়, এগুলো অনেক বড় রূপ ধারণ করে। হ্যাঁ, আর যেটা রাষ্ট্রের কথা বলছিলাম যে আসলে রাষ্ট্রেরও ভূমিকা আছে, আইনগুলো ঠিকঠাক প্রণয়ন করা, নিরপেক্ষভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। আমি যদি বলি যে আসলে নারীর প্রতি সহিংসতা বন্ধে একতাবদ্ধ হন, তাহলে এই সমস্ত কম্পোনেন্ট হয়তো আরো আছে, সবাইকে কিন্তু একতাবদ্ধ হতে হবে, কোনো এককভাবে এটা প্রতিষ্ঠিত করা যাবে না। তো আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই আমরা 1995-এ কিন্তু বেসিক ডিক্লারেশন পেয়েছি, আজ থেকে 30 বছর আগে। কিন্তু আমরা কি পেয়েছি এতদিনে? হয়তো নারীর এম্পাওয়ারমেন্ট, তখন যেটা বলা হচ্ছে ইকুয়ালিটি, এই প্রশ্নে আমরা হয়তো বা কিছুটা অগ্রসর হয়েছি, কিন্তু সহিংসতা আমি যে বললাম প্রত্যেকটি আলাদা আলাদা কেস, তার আজকের আমাদের টেক হোম মেসেজটা কি হতে পারে, তাই না? যে এত আয়োজন, এত কথা বলা শুধুমাত্র যেন এই অডিটোরিয়ামের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। হ্যাঁ, আমাদের যে আজকে যে আমরা শুনলাম, আমরা যে ফিল করলাম, আবার যেমন বললো যে আমার মাথায় কোন জিনিসটা স্ট্রাইক করেছে, সেটা যেন আমি চেইনের মতো সমাজে ছড়িয়ে দিতে পারি। আমি আমার পাশের জনকে বলবো, সে আরেকজনকে বলবে, এটা একটা চেইন রিয়াকশনের মতো যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা বলবো যে আমরা ঐক্যবদ্ধ হলাম। এবং ঐক্যবদ্ধ হওয়ার পরে এই জিনিসটাতে আমরা স্টিক করতে হবে, আমি চাই কিনা। সত্যি কথা হচ্ছে, যদি আমরা সত্যিভাবেই চাই, আন্তরিকভাবে চাই যে আমাদের এই জিনিসটা আমরা রাখবো না, তাহলে কিন্তু আমরা পারবো। আমাদের দেশে হয়তো অনার্স চিন্তা অতটা নাই, কিন্তু আসলে যখনই কোনো কিছু হয়, কোনো একটা ঘটনা ঘটে, একটা আঙুল ওঠে কিন্তু নারীর প্রতি। আপনার বাচ্চা ঠিক মতো পড়াশোনা করছে না, সেখানেও মায়ের দোষ, বাচ্চা কেন মেয়ে হলো সেটাতেও মায়ের দোষ। সুতরাং আমি মনে করি যে আমরা এই দোষের যে একটা দোষ দেওয়ার যে প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসা এবং আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা, এবং আমরাও নারী হিসাবে কিন্তু নারীরা নির্যাতিত হয়, তাই না? নারীর কাছে আমরা যে ইনলসদের কথা দেখি, যখন একটা মেয়ে অন্য একটা পরিবারে প্রথম আসে, তার কিন্তু শ্বশুরের সাথে কোনো ঝামেলা হওয়ার কথা আমরা শুনি নাই, শুনেছি? সমস্যাটা শুরু হয় মাদার ইন লয়ের সাথে বা সিস্টার ইন লয়ের সাথে। সুতরাং সেক্ষেত্রে কেন হবে এটা? ওই যে আমাদের টলারেন্সের অভাব। আমরা কাউকে প্রথমেই দোষী খাতায় রাখি, তারপরে একটা একটা করে তার দোষ সে খণ্ডন করে, তারপরে তাকে আমরা আমাদের ভিতরে আসতে দিই। আমরা আগেই তাকে চৌকাঠের উপরে রেখে দিই। সুতরাং আমরা যদি তাকে সেভাবে গ্রহণ না করি, তাহলে এই সমস্যা কোনোদিনই সম্ভব হবে না। সুতরাং আজকে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত আজকের এই অনুষ্ঠান, আপনাদের এই প্রয়াস সফল হবে এই কামনা করছি। সকলকে ধন্যবাদ। কথা বলতে, সেটা হচ্ছে আমরা হয়তো স্ক্রিনে অলরেডি দেখেছি, আমার খুব পছন্দের একটা কোট এটা। যখনই আমার মনে হয় যে আমাকে কেউ কেন সম্মান দিচ্ছে না, আমি কেন আমার ন্যায্য অধিকারটা পাচ্ছি না, বা আমি কেন আমার ন্যায্য ভালোবাসা আদর পাচ্ছি না সবার থেকে, তখন আমার এই কথাটা মনে হয়। আর তখন আমি আপনাদের সবাইকে আমরা ধারণ করেছি কোনো না কোনো ভাবে, আপনাদের মায়ের ঘরে আপনাদের জন্ম হয়েছে। ঠিক এই কথাটাই আসলে আমার মনে হয় it can summarize the whole discussions we had today, right? এটাই একমাত্র শক্তি আমাদের, যেটা আমাদেরকে এম্পাওয়ার করেছে অলরেডি 1400 বছর আগে, তাই না? নতুন করে এটা দেওয়ার বা নেওয়ার কিছু নাই, শুধু আমাদের জ্ঞান, আমাদের পড়াশোনা, এবং আপা যেভাবে বললেন, আমাদের প্রধান অতিথি খুব সুন্দর করে বলেছেন, এই জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের আজকের অনুষ্ঠানটাকে কবুল করুন, আপনাদের কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য।
সামনে চলে আসতেছেন কেন আপনারা? আপনি ওঠেন উঠে দাঁড়ান দুজনে না 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 সমস্যা হ্যাঁ দাঁড়ান তাহলে হ্যাঁ আপনার হাতটা সরান।